বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ অতিথি বিধাননগর পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অতীন্দ্র সানা, যিনি প্রাথমিক শিক্ষক এবং তারপরে তিনি রাজনীতিবিদ। এবারে তিনি 22 নম্বর ওয়ার্ডে ঘরের ছেলে, তার নিজের ওয়ার্ড, দল তাকে দায়িত্ব দিয়েছে, দল ভরসাও রেখেছে তার উপর। সেই ভরসা তিনি কতটা দলের প্রতি ফিরিয়ে দেবেন আগামী দিন, সে সব কিছু আমরা তার কাছ থেকে শুনে নেব। দাদা, প্রথমে আপনাকে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছাও আমি জানাচ্ছি আপনাকে এবং আমাদের সমস্ত নির্বাচক মণ্ডলী প্রত্যেককে আমি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্ন দিয়ে আজকে আমরা এই আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে এবারে ঘরের ছেলে চাই পোস্টারে ট্যাগলাইন দিয়েছেন দেখলাম। ঘরের ছেলে অবশ্যই লোকের কাছে একটা বাড়তি পাওনা ভোটারদের কাছে, তার কারণ যে আগামী যে দিনগুলো তারা সই সাবুত করাতে রাত বিরেতেও যদি প্রয়োজন হয় তারা অতীন্দ্র সানার কাছে আসতে পারবে। তাদের কাছে এটা একটা বড় পাওনা। এই যে বড় পাওনা, এই যে দায়িত্ব, এটা কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত বলি, এইটা যে কোনো সময় সাধারণ মানুষের একটা চাহিদা থাকে। বিধায়ক, সাংসদ তারা লোকাল হবে এমন কোনো কথা নেই, তো তাদের কাছে যেতে হয়, একটু দূরেই তারা প্রত্যেকে থাকে। কিন্তু পৌর প্রতিনিধি সে যদি অন্তত বাড়ির পাশের কেউ হয়, সেক্ষেত্রে মানুষের খুব মৌলিক চাহিদাগুলো বা সাধারণ চাহিদা যেগুলো তাদের দরকার, সেগুলো তারা পৌর প্রতিনিধির কাছ থেকে পেতে পারে, সে রাতে হোক দিনে হোক। এবং আমার ক্ষেত্রে এটাই সুবিধে যে আমার বাড়িও এখানে এবং একই সঙ্গে আমার কর্মস্থল চণ্ডীবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেটিও আমার ওয়ার্ডের মধ্যেই এবং এমন একটি জায়গায় অবস্থিত, ওয়ার্ডের যে কোনো জায়গা থেকে আমার এই বিদ্যালয়ে হোক কিংবা আমার বাড়ি, এখানে আসতে আমাদের এই অঞ্চলের যারা নাগরিক তাদের খুব বেশি সময় লাগবে না। যে কেউ 10 থেকে 15 মিনিটের মধ্যে মনে করলে আমার সঙ্গে দেখা করতে পারবে। একদম, মানে আপনার জেতাহারাটা আগামী যে 25 জানুয়ারি ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে ভোট গণনা এখন হয়নি। যেদিন রেজাল্ট বেরোবে সেদিন জানা যাবে আপনার ফলাফল সম্পর্কে। নিশ্চয়ই যদি যেতেন আগামী 5 বছর এই এলাকার দায় দায়িত্ব আশা ভরসা সবই অতীন্দ্র সানা। শিক্ষক থেকে রাজনীতিবিদ, একদিকে ছিলেন মানুষ গড়ার কারিগর, এবার এসছেন মানুষ গড়ার সঙ্গে সঙ্গে সমাজ এর কিছু দায়িত্ব পালন করতে। এই দায়িত্ব পালন করতে মানসিক প্রস্তুতি কতটা নিয়েছে? দেখুন, আমি এই অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, তো সেই শিক্ষকতা করতে গিয়ে আমি খুব সাধারণ কয়েকটি কথা বলি যে আমার বিদ্যালয়ে এমন কিছু শিক্ষক শিক্ষিকা আছেন, আমাদের বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা আসেন তারা কিন্তু অত্যন্ত দরিদ্র ঘর থেকেই সাধারণত আসেন। তো তাদের বাবা মায়েরা সকাল সকালে কাজে বেরিয়ে যায় এবং ছাত্রছাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে পৌঁছে যায় আমরা পৌঁছানোর আগে। অনেকে খেয়ে আসে, অনেকে নাও খেয়ে আসে। বেশিরভাগ দিন দুপুরে মিড ডে মিলের ব্যবস্থা থাকলেও কেউ সকাল 9টা সাড়ে 9টার মধ্যে বাচ্চারা স্কুলে পৌঁছয়। আমাদের মাস্টারমশাই দিদিমণিরা তাদের কথা ভেবে নিজেরা তাদের জন্য নিজেদের পয়সা খরচ করে খাবারের ব্যবস্থা রেখে দেয়। কোন বাচ্চারা মাথা ঘুরে পড়ে গেলে কোনো সময় খেয়ে আসেনি। এই সাধারণ কর্তব্যগুলো, দায়িত্বগুলো কিন্তু আমি স্কুল থেকেই শিখেছি এবং আমার মাস্টারমশাই দিদিমণিরা যারা এখানে আছেন তাদের থেকেও শিখেছি। তো সেই থেকে দায়িত্ব কর্তব্য যেটুকু আমি শিখেছি সেটা আগামী দিনে পরবর্তী সময় আমার যে নতুন দায়িত্ব কাঁধে যদি এলাকার এই নাগরিকরা আমাকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমি যাতে তাদের খুব সাধারণ সুবিধা অসুবিধাগুলো দেখতে পারি তার জন্য সবসময় সচেষ্ট থাকবো। এ বিষয়ে মানুষ আমার কাছে এলে যতটা সম্ভব পরিষেবা দেবার আমি চেষ্টা করে যাব। পরিষেবা দেবেন
এই অঙ্গীকার নিয়ে আপনি নির্বাচনের লোকজন নেমেছেন এবং এলাকাবাসীও জানে যিনি কাউন্সিলর হোক না কেন তার কাছ থেকে আমরা পরিষেবা পাবো, এই বিশ্বাস নিয়ে তারা নির্বাচনে যারা দাঁড়ায় তাদেরকে ভোটদান করে। সেই জায়গা থেকে আমি আসছি যে প্রথম পদক্ষেপ ঠিক করেছেন যে কোন কোন প্রথম পদক্ষেপ আপনি? মোটামুটি দেখুন, আমি রাজনীতিতে নতুন নই এবং আমি এই অঞ্চলের বাসিন্দা, সেহেতু এখানকার বহু সমস্যা সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে অবগত। আমাদের এই এলাকার অলরেডি আমাদের বিধায়ক অদিতি মুন্সি, যিনি এখানকার বন্যার যে একটা সমস্যা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে খালের ড্রেজিং করা থেকে শুরু করে পাম্পিং স্টেশন তৈরি করা, তার সাথে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে লকগেট লাগানোর কাজ, এগুলো আর কিছুদিনের মধ্যেই তিনি শুরু করে দেবেন। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন। এই একটা। দ্বিতীয়ত, বিধাননগর কর্পোরেশন তারা মানুষকে পরিশুদ্ধ পানীয় জল, আমাদের নর্মাল যে জল যেটা খাওয়া যায় না, প্রচুর পরিমাণে আয়রন, তার পরিবর্তে পিউরিফাই ওয়াটার এটা দিতে বিধাননগর পৌর নিগম বদ্ধপরিকর। আশা করি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা মানুষের বাড়িতে, প্রত্যেকটি নাগরিকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারবো আমাদের বিধাননগর পৌর নিগমের মাধ্যমে। এটা দ্বিতীয়ত হলো। তৃতীয়ত হচ্ছে এখানকার বেশ কিছু রাস্তা ভাঙা, আবার বেশ কিছু বাড়িতে জলের লাইন এখনো পর্যন্ত পৌঁছয়নি। এটা একটা ডেভেলপিং ওয়ার্ড, বহু ফাঁকা জমি আছে, নতুন বসতি গড়ে উঠছে, সেখানে নতুন রাস্তা এবং তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা, এইটাতেও আমি খুব গুরুত্ব দিচ্ছি। আমি নির্বাচিত হওয়ার পর প্রাথমিকভাবে একটা বাড়িতে জল যদি পৌঁছে দিতে না পারি, তার চাইতে ব্যর্থতা আর কিছু হয় না। তো আমি নাগরিকদের কাছে গেছি, তাদের কাছে এই কথাটাই বলেছি, যাদের বাড়িতে এখনো জলের লাইন আমরা পৌঁছতে পারিনি, বেশ কিছু বাড়ি আছে, সেখানে আমরা প্রথমে জলের লাইন পৌঁছে দেব, তারপর সেখানে রাস্তাও নির্মাণ হবে। এবং যে রাস্তাগুলো ছোট, পাশে নর্দমাগুলোকে আমরা যদি কভার করতে পারি স্ল্যাব দিয়ে, সেই রাস্তাগুলো একটু চওড়া হয়। একই সঙ্গে আমার চণ্ডীবেড়িয়া থেকে অপরদিকে নিউ টাউন কানেক্টেড রোড, এখানে কোনো ভালো সংযোগশালী রোড নেই। এইটা আমি করার কথা ভাবছি, যে চণ্ডীবেড়িয়া এবং নবজাগরণ এমন একটা জায়গা, সেখান থেকে নিউ টাউন ওই রাস্তা ধরতে গেলে অনেকটা জায়গা ঘুরে যেতে হয়, সেটা যাতে মানুষের সমস্যা না হয় তার জন্য সেখানে একটা বড় রাস্তা তৈরির কথাও ভাবছি। একই সঙ্গে আমার রবীন্দ্রনগর, শান্তিময়নগর, আনন্দপল্লী, সবুজপল্লী, রণপুর কলোনি, 5 নম্বর গভর্নমেন্ট কলোনি, বিবেকানন্দ পল্লী, এইসব জায়গাগুলোতে বেশ কিছু রাস্তা ভাঙা আমি দেখেছি। আমি আপনাকে এখানে একটু থামাবো। বিধাননগর কর্পোরেশনের আগে বিধাননগর পুরসভা ছিল, তারপরে ওটাকে রাজারহাট গোপালপুর মিলিয়ে কর্পোরেশন করা হয় 2015 সালে। সেইখান থেকে 2015 থেকে আজকে 2022, মাঝখানে বেশ কিছুদিন মানে কেয়ারটেকার টাইপের সরকার কার্যভার চলছিল কর্পোরেশন। এই 5 বছরের জল সমস্যাটা বা পানীয় জল সমস্যাটা মেটানো গেল, অথচ সল্টলেক চত্বরে এই ডেভেলপমেন্ট অলরেডি তারা পেয়ে গেছে। দেখুন, সল্টলেক বহু দিন ধরেই একদম রূপায়িত প্রকল্প, ওখানে বিধাননগর কর্পোরেশন হওয়ার পরে কাজ হবে এমন না, ওটা প্রথম দিন থেকে তৈরি। ওয়ারেজ আমাদের এই অঞ্চলটা, আমি যেটা বললাম ডেভেলপিং ওয়ার্ল্ড, এখানে বহু জায়গা ফাঁকা পড়েছিল, যে জায়গাগুলোয় বসতি ছিল সেখানে জলের লাইন পৌঁছেছে। আবার বেশ কিছু জায়গা আছে যেখানে নতুন জমি কিনে সেখানে বসতি গড়ে উঠেছে, সেখানটায় আমার সব কিছুই দরকার। আমার আলোও দরকার, রাস্তাও দরকার, ড্রেনও দরকার। একই সঙ্গে সমস্ত কিছু করতে যাওয়াটা একটা সময়ের ব্যাপার হয়ে যায়। বিধাননগর কর্পোরেশন দীর্ঘদিন ধরে একটা একটা করে মানুষের চাহিদা মেটাচ্ছে। তো ইমিডিয়েট যেটা দেখতে পাচ্ছি, বন্যার সমস্যাটা কেন আমি বললাম, এত বৃষ্টি এর আগে হতো না, যেটা এই মুহূর্তে হচ্ছে। তো সেইটা মেটাতে গেলে বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে হয়। আমাদের এখানে জল কি হতো না, হতো, জল হতো, জলটা ঘন্টা 2-এর মধ্যে নেমে যেত। এখন যেটা হচ্ছে, এত ভারী বৃষ্টি, যে অঞ্চলগুলো প্লাবিত হতো না সেই অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। সেইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং আমার বিধায়ক অলরেডি সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছে, সমস্যা আর থাকছে না। হ্যাঁ, আর বাকি যে কাজগুলো, দেখুন, উন্নয়ন একটা গতিশীল প্রক্রিয়া। আজকে একটা রাস্তা তৈরি হলো, কালকে ভাঙবে, আপনি বলতে পারবেন এটা দীর্ঘদিন থাকবে, ভাঙবে। বড় বড় ভারী গাড়িগুলো কনস্ট্রাকশনের জন্য, ইট লরি গাড়িগুলো যেগুলো ঢুকছে, তার একটা প্রেশার রাস্তার উপরে পড়ে, তার ফলেও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তো এইটা একটা গতিশীল প্রক্রিয়া উন্নয়নটা। রাস্তা তৈরি হবে, ভাঙবে, আবারও করতে হবে, মানুষের এই দাবিগুলো থাকবে। আমার বাড়ির পাশেও এরকম সমস্যা আছে, আজ হবে, কাল ভাঙবে, আবার তৈরি করতে হবে।
আপনাদের সামনে দুটো খাল আছে, খুব বড় খাল, একটা হচ্ছে কেষ্টপুর ক্যানেল, একটা হচ্ছে বাগজোড়া। সেখানে টাকা মানে আপনাদের বিধায়ক অদিতি মুন্সি, আমরা 17 নভেম্বর মধ্যমগ্রাম প্রশাসনিক ভবনে যখন তাকে বলেছিল যে অদিতি তুমি কি বলবে বল, সেখানে তিনি এই দাবিটা করেছিলেন যে নিউ টাউনে জলের সমস্যা নেই। তার দাবি মেনে টাকাও বরাদ্দ হয়েছে। তাহলে কি আগামী দিন বিধাননগর কর্পোরেশনের বাসিন্দারা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এই আশা আপনি করছেন? নিশ্চয়ই, আমিও তো সেই একই অঞ্চলের বাসিন্দা, আমারও তো দাবি আছে এটা আমার বিধায়কের কাছে। এটা শুধু আমাদের যারা এখানকার পৌর নাগরিক তারা নয়, আমার বাড়ির কাছেও একদিন পর্যন্ত জল পৌঁছতো না, কিন্তু এবারের বৃষ্টিতে জল কিন্তু পৌঁছেছে। এত ভারী বৃষ্টি এর আগে কোনোদিন আমরা দেখিনি, যার ফলে আমরা সবাই বলেছিলাম, বিধায়ক নিজেও আমার এই অঞ্চলে এসেছিলেন বন্যার সময়, তিনি এসেছিলেন, আমাদের দেবরাজ চক্রবর্তী এসেছিলেন, আমাদের লোকাল প্রশাসনের অনেকে এসেছিলেন। তারা সেটা দেখেছেন এবং বুঝেছেন এই অঞ্চলে একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে, আগামী দিনে এই সমস্যাটা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তার আগেই আমরা আশা করছি আগামী বৃষ্টির আগেই মোটামুটি একটা সমাধানের পথ আমরা তৈরি করতে পারবো। এটা বিধায়ক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এটা সম্ভব হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা ডায়মন্ড হারবারে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলেন, সেই ব্যক্তিগত মতামতকে বাস্তবে রূপায়িত করে যে বলেছিলেন যে রাজনীতির ধর্ম কিছুদিন পর করলে ভালো হয়, তার কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে, তাতে এই মুহূর্তে বন্ধ থাকলে এটা তার ব্যক্তিগত মত, কিন্তু সেটা নির্বাচন কমিশন বাস্তবায়িত 22শে জানুয়ারির পরিবর্তে 22শে ফেব্রুয়ারি। লাভের দিকটা বেশি দেখছেন নাকি হয়ে গেলে ভালো হতো এরকম ভাবছেন? বিষয়টা লাভ বা লোকসানের না, বিষয়টা হচ্ছে যে সমস্যাটা তৈরি হয়েছে এই করোনা মহামারীকে কেন্দ্র করে, যেটা আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন এবং আমাদের স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন, এবং তারা নিশ্চয়ই এখানকার পশ্চিমবাংলার যারা গবেষক আছেন, করোনার উপরে মহামারীর উপরে চিকিৎসকরা কাজ করছেন, তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেটা ঠিক করেছেন সেটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং আমি মনে করি এটা শুধু আমাদের দলের আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মত বলে কথা না, সেও তো একটা মানুষ, তারও নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে এবং তিনি দিয়েছেন, কিন্তু তার কথাতেই এটা হয়েছে বিষয়টা এমন নয়। এটা হাইকোর্ট এবং নির্বাচন কমিশন, সেখানে তারা নিজেরা যেটা ঠিক করেছেন সবার সাথে কথা বলে সেটাকে মাথায় রেখেই আগামী দিনে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখানে লাভ বা লোকসানের কোনো কিছুই আমরা দেখছি না। অবশ্যই একটা লাভ, সেটা হচ্ছে মানুষের যেটা চাহিদা ছিল, মানুষের যেটা আকাঙ্ক্ষা ছিল একটু পিছিয়ে গেলে ভালো হয়, সেটা যখন হয়েছে আমরা অবশ্যই সেই মতামতকে সম্মান জানাই, হাইকোর্টকেও আমরা সম্মান জানাই, নির্বাচন কমিশনকেও সম্মান জানাই। অলরেডি বিধাননগরে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। যখন প্রচারে বেরোচ্ছেন, নিশ্চয়ই এই কথাটা মাথায় রেখেই বেরোচ্ছেন, আপনার সহকর্মী সহসাথী যারা রয়েছেন তারা যেন তারা সহ এলাকার কেউ যেন এই সিচুয়েশনে আক্রমণিত না হয়, সেইটাকে মাথায় রাখছেন। হ্যাঁ, এই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখছি। আমাদের সঙ্গে যে 5-7 জন আমরা প্রচারে যাচ্ছি, তারা যতটা সম্ভব আমাদের পৌর নাগরিকদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। যারা উপরে আছেন আমি হাত নেড়েই তাদের সাথে জোরে কথা বলার চেষ্টা করছি। যারা নিচে আছেন, কেউ সামনাসামনি এলে তাকে আমরা মাস্ক ধরিয়ে দিচ্ছি, যদি সে আমার সাথে কথা বলতে আগ্রহী হয় তাকে মাস্ক একটা করে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমাদের পৌর যারা কর্মচারীরা আছেন তারা বাড়ি বাড়ি স্যানিটাইজেশন করা, সেগুলো প্রতিনিয়ত করছি। আমরাও প্রত্যেকে সচেতন করার চেষ্টা করছি যে প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন এবং সচেতন থাকুক, এবং আগামী দিনে হয়তো এই করোনাকে সঙ্গে করেই আমাদের বাঁচতে হবে। এটা থাকবে, আমরা জানি না কবে এটা সম্পূর্ণ নির্মূল হবে। সেই দিক থেকে আমরা যতটা সম্ভব, আর মানুষ এই 2 বছর লকডাউন পরবর্তী সময় মানুষ আপাতত সচেতন অনেকটাই, তবুও কিছু মানুষ অসচেতন থাকে। আমাদের নির্বাচনের কারণে যেন কেউ আক্রান্ত না হয়, তার জন্য আমরা যতটা সম্ভব আমাদের এই বিধিগুলোকে মেনে চলার চেষ্টা করছি। ভোট পিছিয়ে দেওয়ার ফলে একটা জিনিস হয়েছে প্রার্থীদের ক্ষেত্রে, সব দলেরই, সেটা হচ্ছে বাড়তি সময়ও আপনারা কিছু পেয়ে গেলেন প্রচারের ক্ষেত্রে, কতটা কাজে লাগাবেন? কিন্তু প্রচারের ক্ষেত্রে মোটামুটি যদি করেন, তাহলে আমার দিক থেকে আমি বলবো আমার প্রচার পর্ব মোটামুটি বাড়ি বাড়ি যাওয়া আমি অনেকটাই কমপ্লিট করে ফেলতে পেরেছি। এখনো কিছু মানুষের সঙ্গে দেখা করার দরকার আছে, যারা আমাকে ডাকছেন, আমি সেখানেও যাওয়ার চেষ্টা করছি। অসুবিধা কিছু নেই,
আমরা আরো বেশ কিছুদিন মানুষের কাছে যেতে পারবো, তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনতে পারবো। সেই মতো করে দেখুন, মানুষের যে দাবি, সেই দাবিটা যতটা সম্ভব আমরা জানতে পারি, তার উপরে কাজ করতে পারবো, এইটাই সবচেয়ে বড় কথা। তো সেটা আমাদের মানুষের কাছে যাওয়ার আর একটু সুযোগ হয়ে গেল, আমরা যেতে পারবো। বাংলা থেকে কি যে সবসময় সংস্কৃতি পরায়ণ একটা সবসময় পরিবেশ নিয়ে চলে, সেখানে দাঁড়িয়ে গতকালই জানা গেল যে দেশের যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লি রোডে যে কুচকাওয়াজ হয়, সেখানে বাংলার ট্যাবলোকে গ্রহণ করছে না কেন্দ্র সরকার। আপনি একজন শিক্ষক হিসেবে সমাজের এই বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে দেশের মানুষের কাছে তুলে ধরতে বাধা সৃষ্টি করছে কেন্দ্র সরকার, কি বলবেন? দেখুন, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। বাংলাকে বঞ্চনা করাটা এটা বহুদিন ধরে বহু রাজনৈতিক দল করে এসছে। বাংলা থেকে কেউ সেভাবে, ভারতবর্ষে যখন নেতৃত্বে একটু ভালো জায়গায় আসতে শুরু করে এবং ভারতবর্ষের মানুষ যখন আমাদের নেত্রীকে তাদের নেত্রী হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন, সে সময় বাংলাকে বাধা দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এর বিরোধিতা করছি, নিন্দা করছি, এবং আমাদের প্রত্যেকের এটা আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজ, এর তো তুলনা অপরিসীম। আমাদের দেশের স্বাধীনতার ক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজের সম্পূর্ণ ইতিহাস যদি আমরা ছোটবেলা থেকে পড়তে পারতাম, আমি বলছি যে কোনো মানুষই চোখ থেকে তার জল চলে আসবে। যে লড়াইটা সুভাষ বোসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ করেছে, একই সঙ্গে বার্মাতে আজাদ হিন্দ সরকার গঠন ব্রিটিশকে হারিয়ে দিয়েছে। কারা হারিয়েছিল? আমাদের আজাদ হিন্দ ফৌজ সুভাষ বোসের নেতৃত্বে। তো সেই আজাদ হিন্দ ফৌজকে সম্মান জানানো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানানো, এটা আমাদের কর্তব্য। আমরা সেটাকেই মাথায় রেখে ভারতবর্ষেও যেন সেই ব্যাপারটা থাকে, ভারতবর্ষের মানুষও সুভাষচন্দ্র বসুকে সেই চোখেই দেখেন যে চোখে আমরা দেখি। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল তারা তাদের মতো করে ভাবছে, তো এটা উচিত হয়নি বলেই আমি মনে করি। সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের ট্যাবলো এটা যদি সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে থাকতো, সত্যি ভারতবর্ষের মানুষ খুশি হতো। একদম শেষের দিকে যারা আমরা চলে এসেছি, যে প্রশ্নটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো সেটা হচ্ছে, শিক্ষকতাও করবেন আবার ওয়ার্ডের মানুষের পরিষেবাও দেবেন, দুটোকে সমানভাবে করতে হবে আপনাকে। কতটা প্রস্তুত দুটোকে সমানভাবে বজায় রাখবেন, দাঁড়িপাল্লার সমান ওজন, এভাবে দেখবেন? এটা সত্যি আমার কাছে একটা চ্যালেঞ্জ। এতদিন পর্যন্ত শিক্ষকতা করেছি, তার বাইরে যেটুকু রাজনীতির সংস্পর্শে ছিলাম, দেবরাজ চক্রবর্তী সংস্পর্শে ছিলাম, সেদিক থেকে এতটা সময় তখন দিতে হয়নি আমাকে। তো আজকে আমি যে নতুন দায়িত্ব পালন করতে চলেছি, সেক্ষেত্রে আমাকে সমস্ত মানুষকে পরিষেবা দিতে গেলে এবং একই সঙ্গে আমার বিদ্যালয়ের যে দায়িত্ব আমি পালন করি বাচ্চাদের পড়ানো, সেই দুটোকেই আমাকে ঠিকঠাক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই শুরু করেছি। আমি এই লড়াইতে জিতব এবং আগামী দিনে এই দুটো কর্তব্যই পালন করতে পারবো। এবং আমার সুবিধা যেটা, চণ্ডীবেড়িয়া স্কুল লাগোয়া আমার এলাকা, সেখানকার মানুষের কাছে আমি যে কোনো সময় দরকার পড়লে পৌঁছে যেতে পারবো, তারাও আমার কাছে আসতে পারবে। এবং আমি এই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। আমি আমার দিক থেকে আমার পৌর নাগরিক এখানে যারা আছেন, তাদের প্রত্যেককে এই আশ্বাস দিতে পারি যে আমার দিক থেকে আপনাদেরকে পরিষেবা দেওয়ার কোনো ত্রুটি থাকবে না। যে কোনো সময় প্রয়োজন মনে করলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। একই সঙ্গে আমার তো আরও বহু সঙ্গী সাথীরা, এলাকার বহু মানুষ আছেন, তারাও আমার সঙ্গে যারা আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করব সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার। 12ই ফেব্রুয়ারি আপনার 22 নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে আবেদন কি রাখবেন? 12ই ফেব্রুয়ারি আমার নির্বাচকদের কাছে আমি আবেদন করব যে আপনারা প্রত্যেকে আসবেন, নির্বাচনের দিন সকাল সকাল আসবেন, নিজের ভোট নিজে দেবেন, যাকে আপনি মনে করবেন তাকেই ভোট দেবেন, দেখবেন দেরি করবেন না, প্রত্যেককে নিজের ভোট নিজে দিন। এটা আমাদের দলনেত্রীর নির্দেশ, আমার দলের নির্দেশ। আমার এই অঞ্চলের সাংসদ সেটাই ইস্তাহার প্রকাশের দিন বলেছেন যে প্রত্যেকটা মানুষ আসবে, তারা উৎসবের মেজাজে নিজের ভোট নিজে দেবে, যে কোনো দলকে, যে কোনো প্রতীকেই আপনারা ভোট দিন। আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে 12ই ফেব্রুয়ারি। ধন্যবাদ দাদা আপনাকে।